শহরে ঘুরে বেড়াচ্ছে এক ভয়ানক সাইকো কিলার। সে যখন যাকে ইচ্ছে খুন করার জন্য এক বিষাক্ত ড্রাগ আবিষ্কার করে। সেই ড্রাগ কারোর উপরে ইনজেক্ট করলে সে সাথে সাথে ছটফট করতে করতে মারা যায় ও তার পুরো শরীর কালো বর্ণ ধারণ করে। সবচেয়ে ভয়ানক ব্যাপার হচ্ছে পুলিশ অনেক তদন্ত করেও কিলারের পরবর্তী পদক্ষেপ অথবা কিলার সম্পর্কে কোনো তথ্য বের করতে পারছিল না। আর তখনই এন্ট্রি হয় কিলারের থেকেও বিচক্ষণ এক পুলিশ অফিসারের। শেষ পর্যন্ত সে কি কিলারকে ধরতে পেরেছিল, নাকি এই চোর পুলিশ খেলায় চোরই জিতে যায়? এই সব কিছু জানাতে আজ হাজির হলাম মর্গান মুভির এক্সপ্লেনেশন নিয়ে। তো চলো আর প্যাচাল না বাড়িয়ে শুরু করা যাক আজকের মুভি এক্সপ্লেনেশন। মুভি শুরুতে আমরা একটা শ্যাম বর্ণের মেয়েকে দেখি। মেয়েটা ফোনে কাউকে তার ছবির ম্যাগাজিন ব্যবহার করা নিয়ে কমপ্লেন করছিল, কিন্তু অপর প্রান্তের মানুষটি তার কথা শেষ হওয়ার আগেই ফোন কেটে দেয়। মেয়েটাও আর কল না দিয়ে তার স্কুটি নিয়ে কোথাও একটা যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। মেয়েটা বের হতে আমরা দেখি কয়েকজন পুলিশ কোনো এক কারণে মেয়েটাকে ফলো করছে। তাদের মধ্যে শ্রুতি নামের একটা মেয়ে তার বসের আদেশে হিডেন ক্যামেরা নিয়ে মেয়েটার পিছু করতে থাকে। এখানে শ্রুতির বস তাকে বলে ভালোভাবে চারিদিকে লক্ষ্য রাখতে। আমরা যেভাবে ওকে ফলো করছি খুনিও হয়তো ঠিক সেভাবেই তাকে ফলো করছে। তবে কে এই খুনি, কেনই বা সে মেয়েটাকে মারতে চায়? এছাড়াও মেয়েটার পিছু করার পিছনে পুলিশের উদ্দেশ্যই বা কি? এই সব কিছু আমরা একটু পরে জানতে পারবো। যাই হোক, সিন শিফট হয় কিছু মাস আগের এক শুনশান রাতে। অন্ধকারের বুক চিরে একটা ব্ল্যাক কালারের গাড়ি একটা ল্যাম্প পোস্টের নিচে এসে দাঁড়ায়। গাড়িতে বসে থাকা লোকটা গাড়ি থেকে কিছুটা দূরে একটা লেজার লাইট ফিট করে। তখনই আমরা কার্তিক আর রামিয়া নামের এক কাপলকে সেই রাস্তা দিয়ে বাইকে করে যেতে দেখি। কার্তিক রামিয়াকে বাসা পর্যন্ত ড্রপ করে দিতে চাইলেও রামিয়া বাসা থেকে কিছু আগেই বাইক থেকে নেমে পড়ে। কার্তিক এর কারণ জিজ্ঞেস করলে সে জানায় সে চায় না তার বাড়ির কেউ যেন তাদেরকে একসাথে দেখুক। কার্তিক ব্যাপারটা পজিটিভলি নিয়ে রামিয়াকে বিদায় দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর রামিয়া ধীরে ধীরে নিরিবিলি রাস্তাটায় প্রবেশ করে। রামিয়াকে দেখেই গাড়িতে বসা লোকটা গাড়ি থেকে নেমে পাশে ঝোপের আড়ালে লুকিয়ে পড়ে। এরপর সে হাঁটতে হাঁটতে যখনই তার পাশে লেজার লাইটের উপরে পড়ে তখনই সে ঝোপের আড়াল থেকে তার উপরে ঝাঁপিয়ে পড়ে তার গলায় একটা ইনজেকশন পুশ করে দেয়। এই কারণে সাথে সাথে রামিয়া মাটিতে পড়ে ছটফট করতে করতে মারা যায়। আর ভয়ের ব্যাপার হলো তার সমস্ত শরীর ধীরে ধীরে কালো বর্ণ ধারণ করে। এরপর সেই লোকটা তাকে গাড়ির ডিকিতে তুলে ফেলে। তবে হঠাৎ সে লক্ষ্য করে যে রামিয়ার গলার চেনটা পাশে ছিটকে পড়ে আছে। তাই সে সেটা নিয়ে আসার আগেই অন্য একটা লোক জগিং করতে করতে সেখানে এসে দাঁড়ায়। এখন লোকটা সেখানে দাঁড়াতেই এক প্যাঁচা এসে তার উপরে আক্রমণ করে বসে। যাই হোক, এরপর সিন শিফট হয় পরের দিন সকালে। একজন পরিষ্কার কর্মী মহিলা পরিষ্কার করার সময় ময়লার স্তূপের মধ্যে একটা কালো পা দেখতে পায়। সে তো ভয় পেয়ে সাথে সাথে তার সহকর্মীদের ডেকে আনে। বাকিরা এসে এই অবস্থা দেখে সাথে সাথে পুলিশকে খবর দেয়। এরপর পুলিশ এসে সেখান থেকে মেয়েটার লাশ উদ্ধার করে নিয়ে যায়। তারপর তারা মেয়েটার পরিচয় বের করে তার বাড়ির লোকজনদেরকে খবর দিতে থাকে। পুলিশরা মেয়েটার আশেপাশে থাকা বন্ধু বান্ধবী সহ তার প্রেমিক কার্তিককেও জিজ্ঞাসাবাদ করে, কিন্তু কারোরই কাছে তেমন কোন ইনফরমেশন পাওয়া যায় না। পরের দৃশ্যে আমরা মুম্বাইয়ের একটা শুনশান বাড়ি দেখতে পাই। সকাল সকাল পেপারওয়ালা পেপার দিতে আসলে কাউকে দেখতে না পেয়ে জানলা দিয়ে সে বাড়ির ভিতরে পেপারটা ছুঁড়ে মারে। এরপর পেপারটা টেবিলের উপর একটা মদের বোতলের গায়ে লাগলে সেটা পড়ে সবটুকু মদ মাটিতে পড়ে যায়। মদটুকু গড়িয়ে ফ্লোরে শুয়ে থাকা ধ্রুব নামের একটা লোকের শরীরে লাগতেই সে ঘুম থেকে উঠে পড়ে। তখনই ধ্রুবের ফোনে একটা কল আসে। ধ্রুব কলটা রিসিভ করতেই অমর নামের এক পুলিশ অফিসার বলে, তোমাকে হোয়াটসঅ্যাপে একটা ছবি পাঠিয়েছি, দ্রুত দেখো। এরপর ধ্রুব হোয়াটসঅ্যাপ ওপেন করতে তার চোখ যেন বড় বড় হয়ে যায়। তখন অমর বলে এই খুনটা হয়েছে চেন্নাইয়ে। ধ্রুব টেবিলের উপরে থাকা একটা ফাইল খুলতেই দেখা যায় সেখানে এরকম আরো কয়েকটা মার্ডারের ডিটেলস রয়েছে। অর্থাৎ ধ্রুব বেশ আগে থেকেই এই ধরনের মার্ডার কেস ইনভেস্ট করে আসছে। এখানে আরো একটা ব্যাপার লক্ষণীয় হচ্ছে যে ধ্রুবের শরীরের এক পাশেও ঠিক রামিয়ার মতোই কালো হয়ে গেছে। অর্থাৎ এই কিলারের সাথে ধ্রুবের আগে থেকেও কোনো একটা কানেকশন রয়েছে। যাই হোক, ধ্রুব দ্রুত অফিসে গিয়ে তার সিনিয়রের কাছে চেন্নাইতে ট্রান্সফার হওয়ার জন্য আবেদন করে, কিন্তু ধ্রুবের সিনিয়ররা তার অসুস্থতা ও ডিপ্রেশনের কথা চিন্তা করে এই আবেদন নাকচ করে দেয়। তবে ধ্রুব কোনো কথা না বলে চুপচাপ রেজিগনেশন লেটার দিয়ে সেখান থেকে চলে আসে। যাই হোক, ধ্রুব চেন্নাই গিয়ে এই কেসের তদন্তে থাকা এক পুলিশ কমিশনারের সাথে দেখা করে। যদিও কেসটি নটরাজ নামের একটা অন্য পুলিশ অফিসারের ইনভেস্টিগেশন করার কথা ছিল, তবে ধ্রুব যাওয়ায় কমিশনার আনঅফিসিয়ালি তাকে এই কেস হ্যান্ডেল করার পারমিশন দেয়।
যার ফলে নটরাজ নামের ওই পুলিশ অফিসার ধ্রুবের উপরেও বেশ ক্ষিপ্ত হয়ে সেখান থেকে চলে যায়। আসলে কমিশনার এখানে ধ্রুবকে শ্রুতি নামের এক লেডি অফিসারের সাথে পরিচয় করিয়ে দিয়েছিল। শ্রুতির দায়িত্ব ধ্রুবকে এই কেস সলভ করার জন্য যাবতীয় সাহায্য করা। কমিশনার পুলিশ হেডকোয়ার্টারে ধ্রুবের থাকারও ব্যবস্থা করে দেয়। রাতে ধ্রুব আবারও এই কেসের ফাইল নিয়ে বসে পড়ে, তবে সে নিজেও তেমন কোনো ক্লু খুঁজে পাচ্ছিল না। পরের দিন ধ্রুব শ্রুতির সাথে সেই স্থানে যায় যেখানে প্রথমে রামিয়ার বডি পাওয়া গিয়েছিল। ধ্রুব শ্রুতিকে জিজ্ঞেস করে এখানে আশেপাশে সিসিটিভি ফুটেজ চেক করা হয়েছে কিনা। জবে সে জানায় বেশ কিছুদিন যাবৎ এখানে একটা মেট্রো প্রজেক্ট চলছিল, তাই আশেপাশে সব সিসিটিভি ক্যামেরা সরিয়ে ফেলা হয়েছে। তবে এখানে তারা তেমন কোনো ক্লু না পেলেও ধ্রুব পাশের একটা নিরিবিলি রাস্তার দিকে খুব মনোযোগ দিয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকে। এরপর অফিসে ফিরে শ্রুতি ধ্রুবকে রামিয়ার ফেসবুক প্রোফাইল থেকে দুটো ছবি পোস্ট হতে দেখে, যেখানে প্রথম পোস্টটা রামিয়া করেছিল আর লিখেছিল মাই বেস্ট বার্থডে এভার। তবে দ্বিতীয় পোস্টটা করেছিল স্বয়ং কিলার, যেখানে রামিয়ার কালো শরীরের ছবি দিয়ে লেখা ছিল মাই ওর্স্ট বার্থডে এভার। তখন ধ্রুব শ্রুতিকে জিজ্ঞেস করে রামিয়ার কি কোনো বয়ফ্রেন্ড ছিল কিনা। শ্রুতি জানায় রামিয়ার কার্তিক নামের একজন বয়ফ্রেন্ড রয়েছে, পেশায় সে একজন ফটোগ্রাফার। এসব শুনে ধ্রুব শ্রুতিকে নিয়ে কার্তিকের সাথে দেখা করতে তার অফিসে যায়। এরপর কার্তিকের অফিসে আমরা কার্তিকের সাথে অন্য একটা লোককেও দেখি। ইনি একজন ফিল্ম প্রডিউসার। এই লোকটাকে একটু মনে রেখো, কেননা পরবর্তীতে কাজে আসবে। যাই হোক, কার্তিক ধ্রুবদের সাথে দেখা করতে তার কেবিনে আসলে ধ্রুব কার্তিককে বলে তুমি তো একজন ফটোগ্রাফার, রামিয়ার বার্থডের দিন নিশ্চয়ই ওর ফটো তুলেছো, তাই আমাকে একটু সেগুলো দেখাও তো প্লিজ। কার্তিক ধ্রুবদের সেই ফটোগুলো দেখানো শুরু করে, যেখানে ধ্রুব দেখেছে রামিয়ার গলায় একটা লকেট ঝুলানো আছে। তখন সে কার্তিককে এই লকেটের ব্যাপারে জিজ্ঞেস করলে কার্তিক জানায় এটা একটা ডলার চেইন, আমি রামিয়ার জন্য ইউএস থেকে আনিয়েছিলাম। কিন্তু শ্রুতি এখানে ধ্রুবকে জানায় তারা কিন্তু রামিয়ার শরীরে কিংবা ডেড বডির আশেপাশে এই লকেটটা পায়নি। এখন এই সব শোনার পর ধ্রুব সেই রাস্তার সিসিটিভি ক্যামেরা চেক করে, যেখানে খুনের দিন কার্তিক রামিয়াকে নামিয়ে এসেছিল। তারা সেই সিসিটিভি ফুটেজে দেখতে পায় রামিয়াকে। এছাড়াও তারা দেখতে পায় একটা নকল প্লেট বসানো ব্ল্যাক কালারের গাড়ি। তাছাড়াও দেখা যায় একটা কালো হুডি পরা লোককে। এরপর তারা সেখানেও আশেপাশে সবটাই খুঁজে দেখে যেখানে কোনো প্রমাণ পাওয়া যায় কিনা। কিন্তু কিছু না পেয়ে তারা যখন সেখান থেকে ফিরে আসছিল তখনই পথের মধ্যে একটা পুরানো আমলের গাড়িতে সেই ডলার চেইনের স্কেচ দেখা যায়। তারা দ্রুত গাড়ি ঘুরিয়ে সেই গাড়িটার পিছু করে। এই গাড়িটা ছিল একটা বৃদ্ধ লোকের এবং অনেক দিন ধরে অ্যাবান্ডেড। এই লোকটা গাড়িটা ঠিক আছে কিনা সেটা জানতেই গাড়ি নিয়ে বের হয়েছিল। এখন এই স্কেচ তার গাড়িতে কে বা কারা এঁকেছে সে কিছুই জানে না। তখন ধ্রুব সাথে সাথে ফরেনসিক টিমকে খবর দেয়। এরপর সেখান থেকে নেওয়া হয় সেই ব্যক্তির ফিঙ্গারপ্রিন্ট। তারপর ধ্রুব কার্তিককে কল করে জিজ্ঞেস করে যে সে এই চেনের স্কেচ কোথাও পাবলিশ করেছিল কিনা। তবে সেই সময় কার্তিক ফ্লাইটে থাকার কারণে সে পরে কথা বলবে জানিয়ে ফোনটা কেটে দেয়। যাক, এরপর ধ্রুবরা সেই ফিঙ্গারপ্রিন্ট নিয়ে সার্চ করে আর এরপরেই বেরিয়ে যায় অরবিন্দ নামের একটা ছেলের নাম। এই ছেলের নামে ইতিমধ্যেও অনেক আগে একটা ক্রিমিনাল রেকর্ড রয়েছে। যাই হোক, এই সব কথা ধ্রুবকে জানালে ধ্রুব দ্রুত অরবিন্দের সকল ডিটেলস বের করতে বলে। এদিকে আমরা অরবিন্দকে দেখতে পাই। অরবিন্দের স্বপ্ন ছিল সুইমার চ্যাম্পিয়ন হওয়া এবং সে খুব ভালো সুইমারও। তবে কোনো এক কারণে ডিপ্রেশন থাকায় সে সুইমিং ক্যারিয়ারে ফোকাস করতে পারছিল না, যার কারণে তার কোচ তাকে বেশ বকাবকি করে। কোচ অরবিন্দকে বলে এভাবে মেয়েদের চক্করে পড়ে থাকলে কিছুই হবে না। ঠিক সেই সময় অরবিন্দের ভিশনে একটা মেয়ের ছবি আসে। এটা আসার পর সে দ্রুত সুইমিং পুল থেকে উপরে ওঠে। এদিকে শ্রুতি আরবিন্দকে খুঁজতে গিয়ে দেখে সে এখান থেকে বেরিয়ে যাচ্ছে। সে ধ্রুবাকে গিয়ে আরবিন্দকে দেখিয়ে দেয়। তারপর ধ্রুব আরবিন্দকে পিছু করে তার সামনে গিয়ে গাড়ি দাঁড় করায়। তখন আরবিন্দ পুলিশকে দেখে কোনো এক কারণে পিছু যেতে শুরু করে, কিন্তু সেখানেও শ্রুতি গাড়ি নিয়ে এসে তাকে আটকে ফেলে। এরপর তাকে ধরে নিয়ে গেলেও সে বারবার বলতে থাকে যে আপনারা আমাকে কেন অ্যারেস্ট করেছেন, আমি তো কিছু করিনি। তবে তার কথা কেউই শোনে না আর সোজা আরবিন্দকে তাদের ক্রাইম ব্রাঞ্চে নিয়ে আসা হয়। এদিকে ক্রাইম ব্রাঞ্চে এসে তারা আরবিন্দকে একটা ইনভেস্টিগেশন রুমে বন্দি করে রাখে। তবে সে বারবার চিৎকার করে জিজ্ঞেস করতে থাকে যে তার অপরাধটা কি, কিন্তু কেউ কোনো জবাব না দিয়ে চুপচাপ বাইরে থেকে আরবিন্দের গতিবিধি লক্ষ্য রাখতে থাকে। ঠিক এই সময় শ্রুতি এসে ধ্রুবকে যখন জিজ্ঞেস করে যে তারা কখন জিজ্ঞাসাবাদ করবে, তখন ধ্রুব বলে জিজ্ঞাসাবাদের কোনো দরকার নেই। কিছু ঘন্টা বদ্ধ রুমে একা থাকলে মানুষের ভিতরকার শয়তানি রূপ আপনা আপনি বেরিয়ে আসে, তাই তারা তাকে সেভাবেই থাকতে দেয়। এভাবেই বেশ কিছু ঘন্টা পেরিয়ে যায়।
ধীরে ধীরে আরাভিন্দ ছটফট করতে শুরু করে। আরাভিন্দ আবারও চিৎকার করে বলে যে আমার ছোট বোন বাসায় একা রয়েছে, প্লিজ আমাকে যেতে দিন। তখনই আরাভিন্দের ফোনে তার বোন আকিলার কল চলে আসে। ধ্রুবরা বুঝতে পারে আরাভিন্দ সত্যি কথাই বলছে। তবে এর কিছুক্ষণ পর আরাভিন্দের অবস্থা আরো খারাপ হয়ে যায়। সে ছটফট করতে করতে দেওয়ালে একজনের স্কেচ আঁকে। এরপর এক কোণে বসে সে একটা মন্ত্র টাইপের কিছু পড়তে শুরু করে। এই সব কিছু দেখে তারা বুঝতে পারছে না যে অরবিন্দ কি বলছে। তখন এক কনস্টেবল অরবিন্দকে খাবার দিতে গেলে অরবিন্দ সেটা ফেলে দিয়ে বলে আমার খাবার দরকার নেই, আমার ব্যাগে একটা ওষুধ আছে, প্লিজ আমাকে সেটা দিয়ে দিন, আমার মাথা ফেটে যাচ্ছে। ধ্রুব তার ব্যাগ চেক করে সেই ওষুধের খোঁজ পায়। আর এবার সে জানতে পারে যে এই ওষুধটা মানসিক সমস্যার কারণে মানুষ খেয়ে থাকে, তবে এটা এক ধরনের ড্রাগসও, তাই আরভিনকে তারা সেই ওষুধটা দেয় না। এভাবেই আরো কিছুক্ষণ কেটে যায়। তবে হঠাৎ আরভিন্দের রুমের লাইট অফ হয়ে গিয়ে রেড অ্যালার্ম বাজতে শুরু করে। ধ্রুবরা দ্রুত সেখানে গিয়ে দেখে আরভিন্দ ওয়াশরুমের পানিতে মাথা চুবিয়ে রেখেছে। এরপর তারা তাকে বসিয়ে সেই ওষুধ খেতে দেয়। এবার ওষুধ খাওয়ার পর আরভিন্দ কিছুটা শান্ত হয়। তখন ধ্রুব তাকে জিজ্ঞেস করে যে সে এই ওষুধ কেন খাচ্ছে। জবাবে সে জানায় সে বেশ কিছুদিন যাবৎ মানসিক সমস্যায় ভুগছে। আসলে সে যা যা দেখে সাথে সাথে সেটা তার মস্তিষ্কে এক ধরনের ছাপ ফেলে দেয়। প্রমাণস্বরূপ সে লাস্ট কয়েক ঘন্টা যা যা দেখেছে এবং যা যা করেছে সবকিছুই ধ্রুবদের খুলে বলে। মানে একদম বিস্তারিত ভাবে বলতে পারে যে কে কোথায় কিভাবে তার সাথে কথা বলেছিল। যাই হোক, এসব কথা শুনে তো সবাই পুরো অবাক হয়ে যায়। শ্রুতি আরভিন্দকে বলে যে তুমি এই মিথ্যা নাটক না করে রামিয়াকে জীবিত চেনো এবং দেওয়ালে কোন মেয়ের ছবি এঁকেছো সেটা বলো। আরভিন্দ প্রথমে কিছু বলতে না চাইলেও ধ্রুব তাকে ঠান্ডা গলায় জিজ্ঞেস করলে সে বলে আমি যে মেয়েটার ছবি এঁকেছি সে হচ্ছে রামিয়া, আমরা একই কলেজে পড়াশোনা করতাম। এবার ফ্ল্যাশব্যাকে আমরা আরভিন্দ ও রামিয়ার কলেজের ঘটনা দেখানো হয়। আসলে রামিয়া দেখতে অনেক বেশি সুন্দরী ছিল। আরভিন্দ মনে মনে রামিয়াকে পছন্দ করলে সে ভয়ে কখনো তাকে এই কথা জানায়নি। একদিন রামিয়া হঠাৎ করেই আরভিন্দের ডাকে প্রপোজ করে বসে। তখন আরভিন্দ রামিয়াকে জিজ্ঞেস করে যে আমি তো দেখতে এত সুন্দর না, আমার কাছে তোমাকে দেওয়ার মতোই কিছুই নেই, তাহলে কেন তুমি আমাকে পছন্দ করো। যবে সে জানায় আমি তোমার চেহারায় নয় বরং ব্যক্তিত্বে পছন্দ করি, তোমার দুষ্টুমি স্বভাব চঞ্চলতা সবকিছুই আমার অনেক ভালো লাগে। আরভিন্দের তখনও বিশ্বাস হচ্ছিল না যে রামিয়ার মতন একটা মেয়ে তাকে ভালোবাসতে পারে। তবুও সে রামিয়ার প্রপোজাল অ্যাকসেপ্ট করে নেয়। এরপর শুরু হয় তাদের প্রেমের গল্প। তারা একসাথে অনেক ভালো সময় কাটাতে শুরু করে এবং একে অপরকে অনেক বেশি ভালোবাসে। কলেজ শেষে রামিয়া একটা কোম্পানিতে চাকরি পায়। আরভিন্দ তার শখের ক্যারিয়ারে ফোকাস করা শুরু করে। এভাবেই তাদের দিনগুলো ভালোই কাটছিল। একদিন রামিয়ার অফিসের বস তাকে বলে যে সে রামিয়াকে ইউএসএ তে সেটেল করে দেবে, তবে একটা শর্ত, আর সেটা হচ্ছে রামিয়াকে তার বিয়ে করতে হবে। এখন এই সব কথা রাতে আরভিন্দকে সে বলে দেয়, আর আরভিন্দ তখন তাকে এই চাকরিটা ছেড়ে দিতে বলে। কিন্তু রামিয়া জানায় তোমার সরকারি চাকরির স্যালারিতে আমার কখনোই পোষাবে না। আর এক পর্যায়ে রামিয়া আরভিন্দকে তার বোন নিয়ে খারাপ কথা বললে আরভিন্দ তাকে চড় মেরে বসে। তারপর সে সেখান থেকে রাগ করে চলে যায়। এই ঘটনার পর আরভিন্দ রামিয়ার সাথে অনেক যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু রামিয়া কিছুতেই আর আরভিন্দের সাথে কন্ট্যাক্ট করে না। একদিন রামিয়াকে খুঁজতে আরভিন্দ তার অফিস পার্টিতে গিয়ে দেখে রামিয়া তার বসের প্রপোজাল অ্যাকসেপ্ট করে নিয়েছে। এখন এই দৃশ্য দেখে আরভিন্দ নিজেকে সহ্য করতে না পেরে লামিয়ার কাছে গেলে লামিয়া সবাইকে বলে যে সে আরভিন্দকে চেনে না, যার কারণে একজন র্যান্ডম পার্সন ভেবে আরভিন্দকে সেখান থেকে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়। তবে বের করতে গেলেই আরভিন্দে পড়ে গিয়ে মাথায় আঘাত পায়। আর তখনই সেখানে ড্রাগ এডিক্টদের ধরার জন্য পুলিশ রেড দিলে ধাক্কা ধাক্কিতে আরভিন্দ সুইমিং পুলে পড়ে যায়। এখন কিছুক্ষণ আগে মাথায় আঘাত লাগার কারণে সে তার জ্ঞান হারিয়ে ফেলেছিল। তখন পুলিশ ভাবে আরভিন্দ হয়তো মাদক সেবন করেছে, তাই তাকে ধরে এনে তার নামে একটা মাদক কেস দিয়ে দেওয়া হয়। যাই হোক, সিন প্রেজেন্টে আসলে আরভিন্দ এই ঘটনা মনে করে তার মাথায় হাত দিয়ে প্যানিক করতে শুরু করে। আর এভাবে প্যানিক করতে করতে সে আবারও নিজের জ্ঞান হারায়। এই দৃশ্য দেখে ধ্রুবারা সাথে সাথে তাকে হসপিটালে নিয়ে যায়। ধ্রুবা ডাক্তারকে বলে একটা মানুষ কিভাবে এত হুবহু সবকিছু বলে দিতে পারে, এটা কি কোনো রোগ? ডাক্তার আরভিন্দের মাথায় সিটি স্ক্যান করে রিপোর্ট দেখে বেশ অবাক হয়ে যায়। আরভিন্দের ব্রেন অন্যদের থেকে অনেক বেশি শার্প। সে আরভিন্দকে জিজ্ঞেস করে তুমি কি বলতে পারবে তুমি প্রথম কবে হেঁটেছিলে? জবে সে জানায় হ্যাঁ আমার মনে আছে, আমার বয়স তখন 1 বছর ছিল, আমার প্রথম জন্মদিন ছিল সেদিন। আমার পরিবার আমাকে নিয়ে কুল দেবতার মন্দিরে পুজো দিতে গিয়েছিল। সেই মন্দিরে একটা জাদুকরি কুয়ো ছিল,
সবাই মনে করত এই কুয়োর পানি শরীরে লাগলে যে কোনো রোগী সুস্থ হয়ে যায়। সেদিন যখন আমার বাবা মা পুজো দিচ্ছিল তখন আমি একটা বাচ্চাকে কুয়োর পানিতে গোসল করতে দেখে আমারও গোসল করার আগ্রহ জাগে, আর আমি হেঁটে হেঁটে কুয়োর পাশে চলে যাই। এরপর হঠাৎ করেই আমি পা পিছলে সেই পানিতে পড়ে যাই। ব্যাপারটা কেউই লক্ষ্য করে না, কিন্তু যখন আমি প্রায় ডুবে যাচ্ছিলাম তখন একটা ছোট্ট জাদুকরী কচ্ছপ এসে আমাকে তার শক্তি দিয়ে দেয় এবং এরপরে আমার পা উপরের দিকে নিয়ে আসে। তখনই আমার বাবা মা এসে আমাকে কুয়ো থেকে উঠিয়ে নেয়, আর সেদিনের পর থেকেই আমি যা দেখি তার সবকিছুই মনে রাখতে পারি। এই সব কথাবার্তা শুনে ডাক্তার ধ্রুবাকে বলে, এটা সত্য ঘটনা কিনা আমি জানি না, তবে এটা একটা রোগও হতে পারে। পৃথিবীতে মাত্র 25 জন মানুষ রয়েছে যাদেরও আরবিন্দের মতো সেম সমস্যা আছে। এই রোগটা সাধারণত অ্যাক্সিডেন্ট, মানসিক ধাক্কা অথবা অতিরিক্ত ড্রাগ ডোজের কারণেও হতে পারে। এই সব কথাবার্তা ধ্রুব শোনার পর সে আরবিন্দের সাথে দেখা করতে আসে। আরবিন্দ তখন হসপিটালের বেডে বসে বসে প্রেসক্রিপশনে সেই ডলার চেইনের স্কেচ আর্ট করছিল। ধ্রুব সেটা দেখে আরবিন্দকে জিজ্ঞেস করে, তুমি এই স্কেচ কেন এঁকেছো? যবে সে জানায়, আপনি কাল আমাকে এই ডলারের চেইনের ছবিটা দেখিয়েছিলেন আর সেটাই আমার মস্তিষ্কে গেঁথে গেছে। এখন ধ্রুব তখনই আরবিন্দকে ধরে জিজ্ঞেস করে, আমি তো শুধু তোমাকে ডিজাইন দেখিয়েছিলাম, এটা যে চেইন না অন্য কিছু সেটা তো বলিনি। তুমি কিভাবে জানলে? তার মানে নিশ্চয়ই তুমি সবকিছু জানো। আর এই বলে আরবিন্দ কিছু বলার আগেই তাকে আবারও অ্যারেস্ট করে নিয়ে আসে। এবার থানায় আসার পর আকিলার কল আসলে আরবিন্দ ধ্রুবার পা ধরে রিকোয়েস্ট করে বলে যে তার বোন হয়তো তাকে নিয়ে অনেক চিন্তা করছে, তার সত্যি মনে পড়ছে না যে সে এই চেন কোথায় দেখেছে। তাই সে অনুরোধ করে যে তারা যেন তার বোনের কলটা একবারের জন্য হলেও রিসিভ করে। এবার এই সব রিকোয়েস্ট দেখে তারা তার বোনের সাথে কথা বলতে দেয়, আর আরবিন্দ কোন রকম এটা সেটা বুঝিয়ে তাকে চিন্তা না করতে নিষেধ করে কলটা কাটে। এরপর ধ্রুব আবারও আরবিন্দকে এই চেনের ব্যাপারে সত্য কথা বলতে বলে। তাকে যদি সুইমিং পুলের ভিতরে বসতে দেওয়া হয় তাহলে সে পানিতে ডুবে অনেক কিছু চিন্তা করতে পারবে। আসলে আরবিন্দের মেন পাওয়ার সোর্স ছিল পানি, তাই সে পানির ভিতরে মিনিটের পর মিনিট বসে থাকলে তার ব্রেনে সব মেমোরি সেল অ্যাক্টিভ হয়ে যায়। তো এই সব কথাবার্তা শুনে আরবিন্দকে নিয়ে যাওয়া হয় সুইমিং পুলে। এরপর সে পানিতে ডুব দিয়ে সেখানে মিনিটের পর মিনিট অতিবাহিত করতে থাকে। এভাবেই প্রায় 30 মিনিট চলে যায়। এই দৃশ্য দেখে ধ্রুবরা তো প্রচন্ড ভয় পেতে শুরু করে। তবে আরবিন্দের কোচ বলে যে আরবিন্দের কিছুই হবে না, কেননা ছোটবেলা থেকেই সে পানির ভিতরে অনেকক্ষণ থাকতে পারে। তবে এরই কিছুক্ষণ পর আরবিন্দ পানি থেকে উঠে আসে এবং সে জানায় যে কিভাবে সে এই চেন কোথায় দেখেছিল। আসলে সেদিন সে জগিং করার সময় এই চেন পানির রিফ্লেকশনে দেখতে পায়। ধ্রুবরা তো এই কথা শুনে পুরো শকড হয়ে যায়। তাই তারা আবারও সিসিটিভি ফুটেজ চেক করে দেখে আর দেখতে পায় আরবিন্দ ঠিকই বলছে। সেদিন আরবিন্দ যখন দাঁড়িয়েছিল তখন তার পাশ থেকে একটা গ্লাভস পরা হাত সেই চেনটা উঠিয়ে নিয়ে গেছে। এখন আরবিন্দকে ছেড়ে দিয়ে ধ্রুবরা আবার সেই স্থানে যায় এবং এটাই ভাবতে থাকে যে আরবিন্দ কিভাবে সবকিছু এত ভালো করে মেমোরাইজ করতে পারে। কিছু তো না কিছু আছেই তার ভিতরে। পরের দিন ধ্রুব শ্রুতিকে কিলারের গাড়ি কোথায় কোথায় দেখা গিয়েছে সেই সিসিটিভি ফুটেজ বের করতে বলে আর নিজে এক কনস্টেবলকে নিয়ে আরবিন্দের বাড়িতে যায়। আরবিন্দের বোন দরজা খোলে আর ধ্রুবদের সে ভিতরে বসায়। আকিলা আরবিন্দকে জাগানোর চেষ্টা করলেও আরবিন্দের ঘুমের ঘোরেই উল্টাপাল্টা বলতে থাকে। আকিলা ধ্রুবদের বলে, ভাইয়া কাল অনেক রাতে বাড়ি ফিরেছে, এর জন্য ওষুধ খেয়ে ঘুমাচ্ছে। তখন ধ্রুবরা সেখানে আরবিন্দের মা বাবার ছবি দেখে আকিলাকে জিজ্ঞেস করে, এরা কি তোমার বাবা মা? উত্তরে সে হা জানায় আর সে বলে, আমরা আগে গ্রামেই থাকতাম। আমার বাবা বড় মাপের জ্যোতিষী ছিলেন, তার কিছু আধ্যাত্মিক শক্তিও ছিল। তবে বাবা মারা যাওয়ার পর মায়ের সাথে এখানে শিফট হই। কিছু বছর পর মাও মারা যায়। হঠাৎ সেখানে একটা ছোট্ট কচ্ছপ চলে আসলে আকিলা বলে, এটা আমার ভাইয়ের, সে ছোটবেলা থেকে এটাকে সাথে রেখেছে। এই সব কিছু দেখে ধ্রুব বুঝতে পারে যে আরবিন্দ মিথ্যা কিছু বলেনি। তখন আরবিন্দের ঘুম ভেঙে গেলে সে ধ্রুবদের রেখে রেগে যায় আর বলে, আমি তো কিছুই করিনি, কেন আমার পিছে পড়ে আছেন? আপনারা মেডেল পাওয়ার আসে এসব করছেন তাই না? যদি আমার জায়গায় আপনার ছেলে থাকতো তখন কি করতেন? এই কথা শুনে ধ্রুব রেগে গিয়ে বলে, তুমি পুরস্কারের কথা বলছো? আমার কোনো ছেলে ছিল না, কিন্তু আমার তোমার মতোই একটা মেয়ে ছিল যাকে এই কিলার হত্যা করেছে। এরপর ফ্ল্যাশব্যাকে আমরা দেখতে পাই ধ্রুবের মেয়ে প্রিয়াকে। প্রিয়া সাইকোলজির স্টুডেন্ট ছিল। একদিন কলেজে তার সিনিয়ররা র্যাগিং করলে সেই ভিডিও প্রিয়ার বান্ধবী ধ্রুবকে পাঠায়। ধ্রুব ভিডিওতে ছেলেটাকে দেখেই ঘাবড়ে যায়, কারণ এই ছেলেটা ছিল বড় মাপের একজন ড্রাগ ডিলার। ধ্রুবরা ছেলেটাকে ধরার আগেই ছেলেটা সব জানতে পেরে সেখান থেকে পালিয়ে যায়। আর পরের দিন সকালে প্রিয়ার লাশ পাওয়া যায় ময়লার স্তূপে। ধ্রুব নিজের একমাত্র মেয়েকে হারিয়ে একদম ভেঙে পড়ে।
যার কারণে একে একে সে সব ড্রাগ ডিলারদের মারতে শুরু করে। এভাবেই একদিন সে এক ড্রাগ ডিলারকে মারতে গেলে তারা ধ্রুবকেও সেই ইনজেকশন পুশ করে দেয়। তবে ভুল জায়গায় দেওয়ায় ধ্রুব প্রাণে বেঁচে গেলেও তার শরীরের এক অংশ কালো হয়ে যায়। এখন নিজের মেয়ের খুনিকে চোখের সামনে থেকে পালিয়ে যেতে দেখে ধ্রুব আরো বেশি ডিপ্রেস হয়ে পড়ে। সে তো বেঁচে থাকার আশা ছেড়েই দিয়েছিল। তখনই রামিয়ার খুনের ঘটনা সে জানতে পারে, আর সে এখানে এসেছে ওই কারণে যাতে অন্য কোনো বাবা মা এই কষ্ট আর দ্বিতীয়বার অনুভব না করে। এই সব শুনে আরাভিন্দ এবার ইমোশনাল হয়ে যায়। তাই সে তাদের প্রমিস করে যে এখন থেকে তাদের যত হেল্প লাগে সে করতে থাকবে। এছাড়াও সে বলে একবার তাকে সুইমিং পুল নিয়ে যেতে পারলে সে হয়তো আরো অনেক কিছুই বের করতে পারে। তবে ধ্রুবরা জানায় তোমার সেখানে প্রাণের ঝুঁকি রয়েছে, আমরা তোমাকে অন্য জায়গায় নিয়ে যাব। এরপর তারা আরাভিন্দকে মেরিন একাডেমিতে নিয়ে যায়। আরাভিন্দকে সময় মতো পানি থেকে বের করতে এবং তার যেন কোনো ক্ষতি না হয় সে সকল কিছুর ব্যবস্থা করার পর তারা আরাভিন্দকে পানিতে নামায়। আরাভিন্দ পানিতে নামতে তার আত্মা শরীর থেকে বেরিয়ে সেই রাতের ঘটনায় ফিরে যায়। এখানে দেখা যায় কিলার মাস্ক পরা অবস্থায় ছিল বলে আরাভিন্দ তার চেহারা দেখতে পারে না। সে রামিয়াকে মেরে কিভাবে ময়লার স্তূপে ফেলে এসেছে এই সব কিছুই আরাভিন্দের আত্মা দেখছিল। এরপর সে দেখতে পায় কিলারের গাড়ির উপর সবসময় একটা সাদা প্যাঁচা ওড়ে। এটাই সেই প্যাঁচা যেটা সেদিন রাতে আরাভিন্দকে আক্রমণ করেছিল। এরপর কিলার রামিয়ার লাশ ফেলে বাড়ির দিকে যায়। আরাভিন্দর আত্মাও কিলারের সাথে সাথে গাড়িতে বসেছিল। কিলার বাসায় পৌঁছানোর পর মাস্ক যখন খুলতেই যাবে তখনই ধ্রুবরা আরাভিন্দকে পানি থেকে বের করে আনে, কেননা ইতিমধ্যেই অনেক সময় পার হয়ে গেছে। যার ফলে আরাভিন্দের আত্মা কিলারের চেহারা না দেখেই তার শরীরে আবারও ফিরে আসে। এই সব কিছুর মাঝে আরাভিন্দ খেয়াল করছিল কিলার যে বাড়িতে প্রবেশ করেছে সেই বাড়ির সামনে একটা ক্রস চিহ্ন আঁকা আছে। আরাভিন্দ সবকিছু ধ্রুবকে বললে ধ্রুব প্রথমে এটা তার হ্যালুসিনেশন মনে করে, কিন্তু সেই রাস্তা সিসিটিভি ক্যামেরা চেক করে দেখে আরাভিন্দ যা বলে তার সবকিছুই মিলে যায়। তাই তারা পরের দিন আরাভিন্দের বলা সেই এরিয়ায় গিয়ে ইনভেস্টিগেশন শুরু করে। তারা একদল ময়লাওয়ালাদের জিজ্ঞেস করে যে তারা তো এই এরিয়ার সবসময় ময়লা আনতে যায়, কখনো কি কোনো বাসায় সাদা প্যাঁচা দেখেছে? যদি কেউ সঠিকভাবে বলতে পারে তাহলে ৫,০০০ টাকা পুরস্কার দেওয়া হবে। সবাই না বললেও একটা অন্ধ মেয়ে বলে তার টাকার দরকার নেই। তবে সে কিছুদিন আগে একটা বাসার সামনে ময়লা আনতে গিয়ে প্যাঁচার ডাক শুনতে পেয়েছিল। ধ্রুবরা এবার সেই অন্ধ মেয়েটাকে নিয়ে তার বলা কথা অনুযায়ী সে বাসায় যায়, আর সেখানে গিয়েই দেখে সত্যি সত্যি একটা ক্রস চিহ্ন আঁকা রয়েছে। ধ্রুবরা ভিতরে গিয়ে বাড়ির মালিকের সাথে কথা বলে জানতে পারে যে সে বাড়ির উপর তলায় কয়েকজনকে ভাড়া দিয়েছিল। তারা অনেক টাকার অফার করেছিল, এর জন্য তেমন কোনো ডিটেলসও তারা রাখেনি। তাছাড়া যারা এখানে ছিল তারা শুধুমাত্র মাঝে মাঝে এখানে আসতো, আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে তারা সবসময় মাস্ক পরে থাকতো। এর জন্যই বাড়ির মালিকরা তার চেহারাও দেখেনি কখনো। এবার ধ্রুবরা মালিকের কাছ থেকে চাবিটা নিয়ে উপরে গেলে সেখানে তারা সেই ড্রাগসের বোতল খুঁজে পায়, আর এটা পাওয়ার সাথে সাথেই সে ফরেন্সিক টিমকে ডেকে পাঠায়। অন্যদিকে আরাভিন্দ সুইমিং পুলে যায় প্র্যাকটিস করতে। আরাভিন্দ যাতে আরো বেশি মনোযোগী হয় এর জন্য তার ট্রেনার তার ফোন চুরি করে রাখে। প্র্যাকটিস শেষে আরাভিন্দ তার ফোন না পেয়ে অনেক আপসেট হয়ে পড়ে। এদিকে আরাভিন্দ বাড়ি ফিরে দেখতে পায় তার বোন আকিলা এখনো বাড়ি পৌঁছায়নি। এই কাহিনী দেখে আরাভিন্দ তো বেশ টেনশনে পড়ে যায়। তাই সে এক প্রতিবেশীর ফোন থেকে আকিলাকে ফোন করে, কিন্তু তার নাম্বার এবার সুইচ অফ দেখায়। এই কারণে আরাভিন্দ দ্রুত শ্রুতিকে কল করে আকিলার বাসায় না আসার খবরটা জানিয়ে দেয়। শ্রুতি তাকে জিজ্ঞেস করে যে আকিলা কি কালারের ড্রেস পরে সেদিন বের হয়েছে। জবাবে আরাভিন্দ বলে একটা সাদা রঙের ড্রেস। এদিকে আমরা আকিলাকে দেখি যে তার কলেজের হোস্টেলের এক বান্ধবীর কাছে গিয়েছিল, কিন্তু সেখানে নেটওয়ার্ক না থাকার কারণে সে আরাভিন্দকে কল করতে পারে না। এদিকে আকিলা বৃষ্টির মাঝে হোস্টেল থেকে বের হয় ফোনের নেটওয়ার্কের জন্য। অন্যদিকে আমরা কিলারকেও দেখি যে তার প্যাঁচা নিয়ে নিজের শিকারের জন্য অপেক্ষা করছিল। ঝুম বৃষ্টির মধ্যে ছাতা মাথায় দিয়ে মেয়েটা কিছু দূর আসতে কিলার তাকে ইনজেকশন পুশ করে মেরে ফেলে। পরের দিন ধ্রুবরা খবর পায় যে শহরের একই প্যাটার্নে আর একটা খুন হয়েছে। তাই সে সেখানে গিয়ে সাদা রঙের কাপড় পরা মেয়ের লাশ দেখে কান্নায় ভেঙে পড়ে। ততক্ষণ আরাভিন্দ এসে আকিলার এমন অবস্থা দেখে প্রায় পাগল প্রায় হয়ে যায়, কিন্তু হঠাৎ সে লক্ষ্য করে ডেড বডির পায়ে হিল পড়া। তাই সে ধ্রুবকে বলে, স্যার এটা আমার বোন নয়, আকিলা কখনো হিল পড়ে না।
এবার পুলিশ ইনভেস্টিগেশন করে জানতে পারে যে সত্যি এটা আকিলা নয়, বরং সালিনী নামের এক ডাক্তারের লাশ, যার ফলে আরবিন দৌড়ে তার বাসায় যায় আর সেখানে আকিলাকে দেখতে পেয়ে সে জড়িয়ে ধরে। এখানে আকিলা জানায় সে বৃষ্টির কারণে রাতে হোস্টেলে ফেসে গিয়েছিল আর এর জন্যই সে আসতে পারেনি। অন্যদিকে ধ্রুব জানতে পারে ডাক্তার সালিনের প্রায় সব ক্লায়েন্টই ফিল্ম ইন্ডাস্ট্রির সাথে জড়িত। ডিরেক্টর রাজেশ নামের এক ব্যক্তি প্রায় সময় তার মুভির হিরোইনদের নিয়ে সালিনের কাছে বিভিন্ন স্ক্রিন ট্রিটমেন্টের জন্য আসতো। এদিকে আরবিন্দ কিছুতেই নিশ্চিন্ত হতে পারছিল না, তার বারবার মনে হতে থাকে যে আকিলার কিছু হয়ে গেলে সে কিভাবে বাঁচবে। এর জন্য সে রাতে আবারও সুইমিং পুলে যায় কিলার সম্পর্কে তথ্য বের করার জন্য। আরবিন্দ পানিতে ডুব দিয়ে আবারও সবকিছু ভাবতে থাকে। সে কিলারের পিছু পিছু সেই রুমে প্রবেশ করে। এরপর আরবিন্দ দেখে কিলার টেবিলের উপরে রাখা কয়েকটা মেয়ের চেহারা কেটে দিচ্ছে। সেখানে আরো একটা মেয়ের ছবি ছিল, হয়তো এটাই কিলারের পরবর্তী টার্গেট। আরবিন্দ এবারও কিলারের চেহারা দেখার আগে পানির নিচে বেহুশ হয়ে যায়। তাই সুইমিং পুলের লোকেরা আরবিন্দকে পানির উপরে ভেসে উঠতে দেখে তাকে সাথে সাথে হসপিটালে ভর্তি করে। এদিকে ধ্রুবরা খবর পেয়ে চলে যায় হসপিটালে। ডক্টর আরবিন্দের ট্রিটমেন্ট করে জানায় তার অবস্থা বেশ ক্রিটিক্যাল, 24 ঘন্টার মধ্যে তার জ্ঞান না ফিরলে সে কোমায় চলে যাবে। এবার এই কথা শুনে আকিলা কাঁদতে শুরু করে। তবে সকাল হওয়ার একটু আগেই আরবিন্দের হুশ ফিরে আসে। সে কাউকে কিছু না বলেই দৌড়ে তার ট্রেনিং সেন্টারে আসে, কারণ আজ ছিল তার ন্যাশনাল সুইমিং চ্যাম্পিয়ন সিলেকশন। তারপর আরবিন্দ গিয়ে প্রতিযোগিতায় অংশ নেয় আর এবার সে ফাইনালিস্ট হয়ে যায়। ধ্রুবরা তো আরবিন্দের এই সাফল্যে বেশ খুশি। আরবিন্দ ধ্রুবকে বলে সে আবারও কিলারের পিছু করেছে আর ম্যাগাজিনে সেই কিলারের নেক্সট ছবির চেহারাও সে দেখে নিয়েছে। যাই হোক, আরবিন্দ অফিসে গিয়ে ধ্রুবকে সেই মেয়ের স্কেচ এঁকে দেয়। এরপর ধ্রুব খবর নিয়ে জানতে পারে যে এই মেয়ের নাম ভানিলা। ধ্রুবরা কিলারকে ধরার জন্য 24 ঘন্টা ভানিলার উপরে নজর রাখার সিদ্ধান্ত নেয়। আর এরপরে আমরা সেই দৃশ্যটা দেখতে পাই যেটা মুভির শুরুতে দেখেছি। আশা করি এখন তোমাদের কাছে সবটা ক্লিয়ার হয়ে গেছে। যাই হোক, পরের দিন শ্রুতি ভ্যানিলার পিছু করতে করতে ডিরেক্টর রাজেশের অফিসে পৌঁছে যায়। এখানে সে চুপি চুপি ভ্যানিলার ওড়নায় একটা হিডেন ক্যামেরাও লাগিয়ে রাখে। ভ্যানিলা অফিসে গিয়ে ডিরেক্টর রাজেশের সাথে দেখা করে। আসলে ভ্যানিলাকে রাজেশ তার পরবর্তী মুভিতে হিরোইন হিসেবে কাস্ট করতে চেয়েছিল, কিন্তু তার কোনো এক ছবি ম্যাগাজিনে চলে আসায় রাজেশ এক হিরোইন মেয়েকে এই রোলটা দিয়ে দেয়, যার ফলে ভ্যানিলা রাজেশের উপর রেগে গিয়ে বলে আপনি যা যা বলেছেন আমি তো সবই করেছি, এমনকি স্কিন ট্রিটমেন্ট নিয়ে নিজেকে পুরো পরিবর্তনও করে নিয়েছি, আর কিছু দরকার হলে প্রয়োজনে সেটাও করব, তবুও আমাকে কেন বাদ দেওয়া হচ্ছে। জবাবে রাজেশ তাকে প্রথমে ভালো করে বোঝালেও পরবর্তী তাকে অনেক অপমান করে বের করে দেওয়া হয়। তখনই রাজেশের নতুন কাস্ট করা হিরোইন ভ্যানিলাকে দেখে তার কাছে ডাকে। এরপর সে বলতে থাকে যে সে শুনেছে ভ্যানিলা নাকি এই রোলের জন্য সিলেক্ট হয়েছিল। এখন ভ্যানিলা যদি তাকে ট্রেনিং করে তাহলে তার অনেক উপকার হতো। মেয়েটা ভ্যানিলাকে রাতে একটা পার্টিতেও ইনভাইট করে। ভ্যানিলা মেয়েটাকে কিছু না বলেই রেগে সেখান থেকে বেরিয়ে যায়। অন্যদিকে ধ্রুব আরবিন্দকে ভ্যানিলার ঠিকানা দিয়ে বলে আরবিন্দ যেন একবার সেখানে গিয়ে সবটা দেখে আসে, আর আশেপাশে কোনো সন্দেহজনক কিছু হলেই যেন তাকে দ্রুত জানানো হয়। যার কারণে আরবিন্দ সেখানে গিয়ে ভ্যানিলার ফ্ল্যাটের সামনে অপেক্ষা করতে শুরু করে। রাতে ভ্যানিলা সেই মেয়ের পার্টিতে যায়। ধ্রুবরা ভ্যানিলার পিছু করতে থেকে সেখানে গিয়ে পৌঁছায়। এখন তারা সবাই যখন ভ্যানিলার উপর নজর রাখছিল তখনই ধ্রুব সেখানে কার্তিককে দেখে। ধ্রুব কার্তিককে জিজ্ঞেস করে সে ভ্যানিলাকে চেনে কিনা অথবা ভ্যানিলা সম্পর্কে সে কিছু জানে কিনা। যবে কার্তিক জানায় সে ভ্যানিলাকে চেনে। কার্তিক একদিন এক মেডিকেল শপে ভ্যানিলাকে প্রথমবার দেখেছিল। ভ্যানিলার চোখ তার কাছে অনেক ইউনিক লেগেছিল বলে সে তার একটা ছবি তুলে নিয়ে আসে। এরপর ছবিগুলো রাজেশকে দেখালে তারও ভালো লাগে, তাই কার্তিক ভ্যানিলাকে মডেলিং এর অফার করে বসে। ভ্যানিলা প্রথমে রাজি না হলেও পরবর্তীতে সে হা বলে দেয়। এরপর রাজেশ তাকে তার পাইলট মুভিতে কাস্ট করেছিল। সেই মুভির দরুন একসাথে কাজ করতে গিয়ে ভ্যানিলা কার্তিককে পছন্দ করতে শুরু করে, কিন্তু কার্তিক আবার রামিয়াকে পছন্দ করতে বলে ভ্যানিলাকে সে রিজেক্ট করে দেয়। তবে কার্তিক এখানে একটা শকিং কথা বলে, আর সেটা হচ্ছে ওই ডলার চেনের লকেটটা ভ্যানিলাই কার্তিককে উপহার দিয়েছিল। তবে কার্তিক রামিয়াকে ভালোবাসতো বলে সেটা রামিয়াকে উপহার দেয়। এদিকে আরবিন্দ হঠাৎ খেয়াল করে ভ্যানিলার ফ্ল্যাটে এক ডেলিভারি বয় খাবার দিতে এসেছে, কিন্তু ভিতরে থাকা লোকটি দরজার ফাঁক থেকে কোন রকম খাবারটা নিয়ে দরজা লক করে দেয়। এই সব কিছু দেখে আরবিন্দের সন্দেহ হলে সে দরজায় নক করে। তবে হঠাৎ ভিতর থেকে দুটো হাত এসে আরবিন্দকে ভিতরে টেনে নেয়, আর কিছু বুঝে ওঠার আগেই তাকে একটা পানির ড্রামের মধ্যে তারা বন্দি করে ফেলে। এর কিছুক্ষণ পর তারা মনে করে যে আরবিন্দ হয়তো
মারা গেছে। এর জন্য তারা লাশ টুকরো টুকরো করতে যখনই ড্রামের ঢাকনা খোলে তখন আরভিন্দ তাদের উপরে আক্রমণ করে বসে। আসলে তারা জানতো না যে আরভিন্দ পানির মধ্যেই অনেক বেশি রিল্যাক্সে থাকে। যাই হোক, তাদেরকে কেলিয়ে এরপর সে ল্যাপটপ চেক করলে সেখানে ভ্যানিলার একটা ছবি দেখতে পায়, আর এখানেই দেখা যায় ভ্যানিলার কাঁধে রয়েছে সেই প্যাঁচাটিও। অন্যদিকে ধ্রুব তার ট্যাবে ভ্যানিলার ম্যাগাজিনের সেই ছবি দেখছিল। তখন ভ্যানিলার আগের অর্ধেকের ছবির রিফ্লেকশন গ্লাসে পড়ে, আর ধ্রুব ভ্যানিলার ছবি দেখেই চমকে ওঠে। তার মনে হয় সে ভ্যানিলাকে আগে কোথাও দেখেছে, তাই সে দ্রুত তার কাছে থাকা ফাইলটা চেক করতে থাকে। এই ফাইলে সে খোঁজ করতে থাকে সেই সব ব্যক্তিদের যেসব ড্রাগ ডিলারদেরকে সে এনকাউন্টার করার জন্য লিস্ট তৈরি করেছিল। ঠিক তার মধ্যেই সে দেখতে পায় ভ্যানিলার ছবি। তখন আরভিন্দ ধ্রুবকে কল করে ভ্যানিলার সাথে সে প্যাঁচার কাঁধে নেওয়া ছবিটাও দেখিয়ে দেয়। তাই ধ্রুব তার ফোনে তার মেয়ের সেদিনের ভিডিওটা বের করে। এরপর সে দেখে বুঝতে পারে যে তার মেয়ে প্রিয়াকে র্যাক দেওয়ার সময় সেই ড্রাগ ডিলার ছেলেটা ছিল ভ্যানিলারই বয়ফ্রেন্ড। ছেলেটা প্রিয়াকে প্রপোজাল করার সময় বলেছিল ভ্যানিলা নাকি ছেলেদের মতো দেখতে, তার চোখ ছাড়া সবই তো কালো। এই কথাগুলো শুনে ভ্যানিলা অনেক রেগে গিয়েছিল। এদিকে ভ্যানিলা ছিল একজন কেমিস্ট্রি স্টুডেন্ট, তাই সে সারা রাত এক্সপেরিমেন্ট করে একটা মেডিসিন তৈরি করে, আর পরের দিন সেটাকে দিয়ে সে প্রিয়াকে খুন করে। এরপর সে তার বয়ফ্রেন্ডকে মেরেও তার হত্যার প্রতিশোধ নেয়। এই সব কিছু দেখে ধ্রুবার কাছে এবার সব স্পষ্ট হয়ে যায়। ধ্রুবা বুঝতে পারে যে কার্তিক ভ্যানিলাকে রেখে রামিয়াকে পছন্দ করেছিল বলে সেই রাগে সে রামিয়াকে খুন করেছে, আর সালিনী নামে সেই ডাক্তার তার অনুমতি ছাড়াই তার ছবি ম্যাগাজিনে ছাপিয়েছিল বলে সে তাকেও খুন করে। এখন হয়তো ভ্যানিলার নেক্সট টার্গেট সানা নামের সেই মেয়ে যাকে রাজেশ তার বদলে মুভিতে কাস্ট করেছে। ঠিক এরপরেই আমরা দেখতে পাই ধ্রুবের ধারণায় সঠিক, কারণ ভ্যানিলা সানাকে কল করে ইতিমধ্যে বিচে নিয়ে গেছে। তাই ধ্রুব দৌড়ে সেদিকে যেতে থাকে। এদিকে ভ্যানিলা সানাকে ইনজেকশন পুশ করতেই যাবে, ঠিক তার আগেই ধ্রুব তাকে শুট করে সেখানেই মেরে ফেলে। তবে মারা যাওয়ার আগে ভ্যানিলা একটা কথাই বলেছিল, আর সেটা হচ্ছে যদি সারা জাহান অন্ধকারই হয় তাহলে শুধু তারারাই কেন আলো দেয়। আসলে নিজের গায়ের রঙের জন্য অপমান আর লাঞ্ছনা সহ্য করতে করতে ভ্যানিলা আজ এই পর্যন্ত এসে দাঁড়িয়েছিল। তার মানে বুঝতেই পারছো, যতদিন সমাজের মানুষ তাদেরকে বাহ্যিক সৌন্দর্য দেখে বিচার করতে থাকবে ততদিন হয়তো এরকম হাজারো ভ্যানিলা প্রতিশোধের নেশায় নিজেদের নিজস্বতা হারিয়ে ফেলবে। ঠিক এই দৃশ্যের মধ্য দিয়ে আমাদের এই আজকের অসাধারণ ক্রাইম সাসপেন্স মুভিটা এখানেই শেষ হয়।